পৃথিবীর ইতিহাসে আর একজন কবির নাম বলেন যার জানাজার পরে তার লাশ কাঁধে নিচে দেশের প্রেসিডেন্ট এবং 3 বাহিনী প্রধান নিয়ে সরোয়ার্দী উদ্যান থেকে মাজার কবর পর্যন্ত নিয়ে গেছে। আর কোনো নজির পাবেন না গোটা পৃথিবীতে। কোনো কবির ভাগ্যে এত বড় সৌভাগ্য হয়নি। যে কোনো কারণে পাকিস্তানি শাসকরা ইকবাল নিয়ে ব্যস্ত ছিলেন, তারা নজরুলের দিকে মনোযোগ দেওয়ার সময় পান নাই। আর আরেকটা সমস্যা হলো যে বাংলাদেশের কবিদের মধ্যে আল মামুন বলেছেন যে কবিদের মধ্যে একটা ঈর্ষা ব্যাপার কাজ করে। জাতীয় কবি তখন সেই ব্যক্তি বা সেই কবি যার মধ্যে একটা জাতির ইতিহাস, ভূগোল, ঐতিহ্য, সংস্কৃতি, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, তার অভিপ্সা, তার অভিপ্রায়, তার জীবন, তার আত্মা। প্রথম কথা হলো যে আমি যেটা আপনার সাথেই কথা বললাম গত ভিডিওতে, কয়েকটা ভিডিওর আগে, যে নজরুল ইসলাম কেন বাংলাদেশের জাতীয় কবি। এটা নতুন কোনো কথা না, এটা সেই 1929 সাল থেকেই মানুষের মুখোমুখি চলে আসছে। কলকাতার এলবার্ট হলে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল নজরুলকে, সেই সম্বর্ধনা সবাই উচ্চারিত হয়। তার আগে তাকে যুগ প্রবর্তক কবি হিসেবে চিহ্নিত করা হয়ে গেছে, তাকে জাতীয় কবি হিসেবে। এই জাতীয় কবি চলতেই থাকলো। মাথার উপরে রবীন্দ্রনাথের মতো কবি ছিলেন, তা সত্ত্বেও নেতাজি সুভাষচন্দ্র বোস নজরুলকে এই সম্মান দিতে কৃপণতা করেন নাই। কারণ কি? সে কারণটা ছিল যে জাতীয় কবি তখন সেই ব্যক্তি বা সেই কবি যার মধ্যে একটা জাতির ইতিহাস, ভূগোল, ঐতিহ্য, সংস্কৃতি, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, তার অভিপ্সা, তার অভিপ্রায়, তার জীবন, তার আত্মা, তার রক্ত, তার মাংস, তার হৃদয় একসঙ্গে ব্যাংময় হয়ে ওঠে। তার জাগরণ, তাকে কর্মক্ষম রাখা, তার চেতনার বাতিঘরকে সবসময় আলোকিত রাখা ইত্যাদি যিনি করেন, যার লেখার মধ্যে পাওয়া যায়, তাকেই জাতীয় কবি করা হয়। জাতীয় কবির মানে এই না যে অন্য কবিদেরকে আপনি অস্বীকার করলেন, কাউকে আপনি অস্বীকার করেন নাই, কিন্তু এটা স্পেশাল ফর ইয়োর নেশন, ফর দ্য সেক অফ ইয়োর নেশন। আপনার দেশকে রক্ষার জন্য, জাতিকে রক্ষার জন্য, আপনার কালচারকে সঠিক রাস্তায় রাখার জন্য একটা বাতিঘর লাগে। সমুদ্রে বিভ্রান্ত জাহাজ যাতে না হয়, প্রাচীন আমলে মধ্যযুগের সমুদ্রের তীরে বাতিঘর থাকতো, কারণ তখন তো নেভিগেশনের এত উন্নত মানের সিস্টেম আসে নাই। কোন উত্তর কোন দিক অন্ধকার রাতে সমুদ্রে টের পাওয়া যেত না। ওই বাতিঘর দেখে লোকেরা বুঝতে পারতো এটা কুতুবদিয়া, ওইটা আলেকজান্দ্রিয়া, এরকম। তো জাতীয় কবি আসলে হলো সেই বাতিঘর। একটা বিভ্রান্ত জাতিকে তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, তার মনন, তার চেতন, তার অবচেতন, তার আত্মা, তার সমস্ত কিছুকে সঠিকভাবে পরিচালনার জন্য একটা বাতিঘর লাগে। সেই বাতিঘর হলো নজরুল ইসলাম আমাদের। কারণ বাংলা ভাষার নজরুলই একমাত্র কবি যার মধ্যে এই জাতিগোষ্ঠীর যত রকমের মানুষ আছে, যত ধর্মের, ধরেন হিন্দু, ধরেন মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আরও যারা যারা আছে, সমস্ত জাতিগোষ্ঠীর সমান সম্মান আছে নজরুল সাহিত্যে, সমান অধিকার। এখন আছে আরও ক্ষুদ্র জনগোষ্ঠী যেগুলো আছে, ধর মুরং, মারমা, গারো, সাঁওতাল, হাজং, ওরাও, রাজবংশী, এরকম যত ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, তাদের সবার সমান অংশগ্রহণ আছে নজরুলের সাহিত্যে। নজরুলই বাংলা ভাষার একমাত্র কবি যার সাহিত্যে সার্বজনীনতা অর্জন করেছে। তিনি সকলের, তিনি ধর্মের ঊর্ধ্বে, দলের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে, একম মেবা দ্বিতীয়ম। বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। এই মহিমান্বিত বাণী নজরুলের জীবন এবং তার সাহিত্যকর্মের মূল মেসেজ, এটাই তার বার্তা। সেই বার্তাই একমাত্র নজরুল দিতে পেরেছেন। এখন বলবেন যে হ্যাঁ অমুক ছিল, রবীন্দ্রনাথ ছিল, অমুক ছিলেন, তারা বড় কবি, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে আমি যে প্রেক্ষাপটটা বললাম, এগুলো তো তাদের মধ্যে অনুপস্থিত। তারা হয়তো একটা বিশেষ দিকে বহুদূর চলে গেছেন, কিন্তু সামগ্রিকতা, একটা ঘর বানাতে হলে ঘরের যা কিছু লাগে সেই টোটাল জিনিসটা নজরুলের মধ্যে আছে, বাকিদের মধ্যে অনুপস্থিত আছে। বহু জায়গায় খামতি আছে রবীন্দ্রনাথের, বহু জায়গায় ঘাটতি আছে, আরও অনেকেরই তাই আছে। কিন্তু তার মানে এই না তারা ছোট কবি, বড় কবি, এগুলো হিসাব না। হিসাব হলে একটা জাতি তাই তো করো, আপনি সেই কাপড়টা পরবেন যেটা আপনার দরকার। তার মানে কি আপনি ওই যে কোর্টে বাজারে পাওয়া যায় যে 1 লক্ষ টাকা দামের শেরওয়ানি, ওইটাকে আপনি হেড করছেন, তা তো না। আপনার যেটা দরকার আপনি সেটা পরবেন। রবীন্দ্রনাথ যদি আমার মাথার উপরকার অগণন নক্ষত্র খচিত আকাশ হয়, তাহলে নজরুল আমার সবুজ শ্যামল শস্য শ্যামলা পৃথিবী। রবীন্দ্রনাথ যদি আমার মানে হয়, মানে নক্ষত্র হয়,
তো নজরুল হলে আমার কাছের মানুষটা। রবীন্দ্রনাথ যদি গরিবের ঘরে বেনারসি শাড়ি হন, তাহলে নজরুল হলেন আমার মায়ের দৈনন্দিন পরনের কাপড়টা, আমার মায়ের জায়নামাজ। এটা ছাড়া আমার চলে না। বেনারসি আমি কিনবো, পরবো, দেখে ভালো লাগে, শ্রদ্ধা করি, ভালোবাসি, বাট আমার মায়ের তো দৈনন্দিন পরার কাপড়টা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এর মানে এই না যে আমি অন্য কাউকে ছোট করছি, হেও করছি, ঘৃণা করছি, মোটেই না। তো সেই জন্যই নজরুলের জাতীয় কবি হওয়াটা ছিল সত্যিকার অর্থে সামগ্রিকভাবে বাংলাদেশের আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ। অসাম্প্রদায়িকতার কথা বলবেন, অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে নজরুলের চাইতে বেশি কথা কে বলেছে? নারী মুক্তির কথা বলবেন, নজরুলের সাথে বেশি করে কে বলেছে? মানব মুক্তির কথা বলে নজরুলের সাথে বেশি করে বাংলা সাহিত্য তো বটে, বিশ্ব সাহিত্যকে বলেনি। শোষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে নজরুলের সাথে কথা কে বলেছে? তাহলে আপনার কই যে বললেন যে আপনার সংগ্রামেও তিনি, আপনার আনন্দেও তিনি, আপনার ঘরেও তিনি, আপনার দেহেও তিনি, আপনার আত্মায়ও তিনি। আপনার সমগ্র পৃথিবীটা নজরুলময়, কারণ তাকে ছাড়া আপনার চলে না। সম্পূর্ণ তিনি, তিনি অন্যদের মতো অসম্পূর্ণ নন, তিনি সার্বজনীন। তিনি হিন্দুর যখন শ্যামা সঙ্গীত লিখেছেন, পৃথিবীর সেরা শ্যামা সঙ্গীত নজরুলের লেখা। তিনি যখন শ্রীকৃষ্ণকে নিয়ে কীর্তন লিখেছেন, বাংলা ভাষা চণ্ডীদাসের পরে নজরুলের চাইতে এত সফল কীর্তন বাংলা ভাষায় কেউ লেখেনি। তিনি যখন হাম লিখেছেন, অসাধারণ, তুলনাহীন। তিনি যখন নাত লিখেছেন, তখন বলা হয় যে রসুলের সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে, কবি আসছে, নজরুলের মতো এত মাধুর্যময় নাত আর কেউ লিখতে পারেনি। তাহলে কত রকম ভার্সেটাইল জিনিস। শ্রমিকের জন্য তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথ চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। হ্যাঁ, যে যার পায়ের ধুলি, তার পদরজ, শ্রমিকদের জন্য মায়া, কৃষকের জন্য মায়া। সব মানে কি নাই নজরুলের? ইট ইজ ভার্সেটাইল জিনিয়াস। তো এরকম আমার সঙ্গীতের পাটাতন নির্মাণ করেছেন তিনি, আমার জাতীয় সাহিত্যের ভিত্তি নির্মাণ করেছেন তিনি, আমার মনোজগৎকে সাবলীল প্রাণবন্ত করেছেন তিনি, আমার আকাশকে তিনি সুন্দর করে দেখার সাহস জুগিয়েছেন, আমার চোখকে তিনি মুক্ত করে দিয়েছেন সকল প্রকার কুসংস্কারের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, অজ্ঞতার বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে। তার সারাটা জীবনই তো কল্যাণের একটা প্রবাহ। এই জন্য তিনি বলতে পারেন যে যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রড়িবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। নজরুলের প্রাসঙ্গিকতা কতটা এবার আন্দোলনে, বোঝেন নাই? এবারের আন্দোলনে একমাত্র কণ্ঠস্বর, সাহিত্যের কণ্ঠস্বর নজরুল। নজরুল ছাড়া তো রাস্তা ছিল না। এরকম ভাবে ধাপে ধাপে অজস্র কথা বলা যায়। এই জন্য নজরুলের এটা দাবি ছিল, কিন্তু যে কোনো কারণে পাকিস্তানি শাসকরা ইকবাল নিয়ে ব্যস্ত ছিলেন, তারা নজরুলের দিকে মনোযোগ দেওয়ার সময় পান নাই। আর আরেকটা সমস্যা হলো যে বাংলাদেশের কবিদের মধ্যে, আল মামুন বলেছেন যে কবিদের মধ্যে একটা ঈর্ষা ব্যাপার কাজ করে, পরশ্রী কাতরতা কাজ করে, পরস্পরের প্রতি অবজ্ঞা কাজ করে। আরে ও কী লাগে? তো নজরুলের 47 সালের স্বাধীনতার পরে তখন তো নজরুল স্তব্ধ, জীবন্ত লাশ। সেই সময় আমাদের পূর্ব বাংলার কিছু কবিরা বেউস হয়ে গেল নজরুলকে মাইনাস করে দেওয়ার জন্য। হ্যাঁ, পাকিস্তানের স্পিরিটের সাথে নজরুল যায় না। সে শ্যামা সঙ্গীত লিখছে, কীর্তন লিখছে, দেব দেবীর নাম মুখে আনছে, মা কালীরে নিয়ে কবিতা লিখছে, দুর্গারে নিয়ে লেখা লিখছে। হ্যাঁ, এটা পাকিস্তানি স্পিরিট। এই রগে পাকিস্তানিদেরকে সুযোগ করে দিল এরা, পাকিস্তানের নজরুলকে অ্যাভয়েড করলো, করে ইকবাল কেনে গাড়ি চাপাই দিছে। বুঝছেন ঘটনাটা? অতএব পাকিস্তানি 25 বছরে নজরুলের কিছু হলো না। আবার পাকিস্তান বিরোধিতা যখন শুরু হলো 60-এর দশকে, তখন আমাদের যারা বামপন্থী, ব্যর্থ, বিপদগামী, বিভ্রান্ত বাম যারা ছিলেন, তারা নজরুলের শূন্যস্থান পূরণ করার জন্য রবীন্দ্রনাথকে নিয়ে আসছে আবার কলকাতা থেকে হায়ার করে। নজরুলের জায়গা হলো না এবারও। তো এই না হওয়ার জন্য 60-এর দশকেও রবীন্দ্রনাথই চর্চা হলো, নজরুল চর্চা হয়নি। আফটার স্বাধীনতা নজরুল নেগলেক্টই থেকে গেলেন। শুধু শেখ মুজিবের একটা কাজ আমি সপ্রশংস দৃষ্টিতে দেখি, সেটা হলো তিনি পশ্চিমবাংলার থেকে নজরুলকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসলেন। 1972 সালের 24শে মে নজরুলকে ঢাকায় নিয়ে আসা হলো। নিয়ে এসে একটা সুন্দর বাসা দেওয়া হলো ধানমন্ডিতে, এবং সেইখানে নজরুলকে থেকে খাওয়া দাওয়া, থাকা, চিকিৎসার সব ব্যবস্থা করা হলো। এটা শেখ মুজিবের একটা অসাধারণ অবদান।
তখনও তিনিও এটা চিন্তাই করেন নাই। 2 নম্বর হলো জিয়াউর রহমানের সময়। জিয়াউর রহমানের সময় নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হলো, এটা একদিন দেওয়াই হয়নি। তাকে আর্মি ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হলো। তাকে পুরস্কৃত করতে হবে, এই জন্য নতুন করে 21শে পদক, স্বাধীনতার পদক ঘোষণা করা হলো। এগুলো শুধুমাত্র এই মহান কবিকে সম্মানিত করার জন্য। জিয়াউর রহমান না থাকলে নজরুলের লাশ ঢাকার জমিনে দাফন হতো না। নজরুলের লাশ চলে যেত কলকাতায়। নজরুলের লাশ নেওয়ার জন্য ইন্ডিয়ানরা টিম পাঠিয়েছিলেন। কলকাতা বিমানবন্দরে নজরুলের পুত্র কাজী সব্যসাচীকে পাঠানো হয়েছে নজরুলের লাশ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জিয়াউর রহমান 100 নজরুলের হলো বাংলাদেশের আত্মার প্রতিনিধি। নজরুল হলো আমাদের চেতনার নায়ক। নজরুলের লাশ আমরা চুরুলিয়ার গ্রামে নিয়ে পুঁতে ফেলালে আমাদের লাভ কি? আমরা নজরুলকে কেন দেব? নজরুল ছাড়া আমাদের চলে না। অতএব এই একটা ব্যক্তির জন্য নজরুলের লাশ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে আর একজন কবির নাম বলেন যার জানাজার পরে তার লাশ কাঁধে নিচে দেশের প্রেসিডেন্ট এবং 3 বাহিনী প্রধান নিয়ে সরোয়ার্দী উদ্যান থেকে মাজার কবর পর্যন্ত নিয়ে গেছে। আর কোনো নজির পাবেন না গোটা পৃথিবীতে। কোনো কবির ভাগ্যে এত বড় সৌভাগ্য হয়নি। তারপরে 21 বার তপধ্বনি দেওয়া হয়েছিল। পরিপূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাকে কবরস্থ 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। নজরুলের জন্য নজরুল র্যালি প্রবর্তন করা হলো। দেশের প্রেসিডেন্ট এই ফার্ম গেটের আনোয়ারা পার্ক থেকে নজরুলের কবর পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একটা নজির আছে যে দেশের প্রেসিডেন্ট নজরুলের নামে র্যালিতে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে যাচ্ছে এগিয়ে। জিয়াউর রহমান করছিলেন এটা। ওইখান থেকে মিছিল করে নজরুলের মাজারে এসে ওই দিনই নজরুলের মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে ঘোষণা করা হলো যে এই রোডের নাম আজকের থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ। নজরুল ইনস্টিটিউটের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এগুলো সবই করা হয়েছে। জিয়াউর রহমান পর্যাপ্ত সময় পান নাই। তাকে অস্থির করার জন্য 30টা কু করে দিয়েছিল ইন্ডিয়া। 30টা সামরিক অভ্যুত্থান ঘটানো হয়েছিল তাকে ফেলে দেওয়ার জন্য। 31 বারের সময় চট্টগ্রামে তারা সফল হয়েছে। একটার পর একটা কু করেছে। তো কু সামলাবে কখন, কাজ করবে কখন, যেটা একটা প্রফেসর ইউনুসের ব্যাপারে এখন হচ্ছে। একটার পর একটা ঝামেলা লাগাই দিচ্ছে। এই কখনো আনসার চেতাই দিচ্ছে, কখনো বিচারপতি চেতাই দিচ্ছে, কখনো জব্বর আলীরা চেতাই দিচ্ছে, কখনো সংখ্যালঘু চেতাই দিচ্ছে, কখনো এইটা বলে প্রশাসন চেতাই দিচ্ছে, দিয়া অস্থির করে রাখতেছে প্রফেসর। কাজ করবে কখন লোকটা? এই ঘটনায় জিয়াউর রহমানের সঙ্গে জিয়াউর রহমান প্রফেসর ইউনুসের মতো তো এরকম ছিলেন, তিনি ছিলেন আরও দৃঢ় চেতা। অতএব তিনি মোকাবেলা করে ফেলছিলেন। তিনি জানতেন ওটাও করতে হবে, জাতির জন্য কাজও করতে হবে। 2 দিকে 2 জিনিসকে 2 হাত সামলাইছেন। ফলে স্মুথলি হয়ে গেছিল সব কিছু। অল্প সময়ের মধ্যে তিনি একটা রাজনৈতিক দর্শন দিয়ে গেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ। 606 খ্রিস্টাব্দে বাংলার প্রথম রাজা শশাঙ্ক, তখন থেকে শুরু করে জিয়াউর রহমান পর্যন্ত আসেন। কোনো রাজার কোনো রাজনৈতিক দর্শন ছিল না আমাদের। কোনো শাসক, দেশের নায়ক, নেতা, রাজনীতিবিদ, কারো কোনো রাজনৈতিক দর্শন ছিল না। রাষ্ট্রটা কিভাবে চলবে, রাষ্ট্রটা কোন ফিলোসফির আন্ডারে চলবে, সেই ফিলোসফিটা জিয়াউর রহমান দিয়েছিলেন তার বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়া। আর এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণের আত্মার অন্তঃস্থলে যে মানুষটার বাস, যেখান থেকে আলোটা আসছে, সে আলোর নাম তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো সেই কাজী নজরুল ইসলামের জিয়াউর রহমান সময় পেলে হয়তো হয়ে যেত নাগরিকত্ব। তারপরে যারা সরকার আসলো একের পর এক, তারা কেউই কাজে, তারা লিপ সার্ভিস দিছে। প্রত্যেকেই নজরুলকে ভালোবাসে এবং লিপ সার্ভিস। এর দোকান যেটা গাজারবাসীদের জন্য দেয়, লিপ সার্ভিস, কাজ করে না, লিপ সার্ভিস। আর গাজার জন্য আমরা আছি, আমরা জান দিয়ে দেবো, হে করেগে হো করেগে, কিছুই করে না, খালি লিপ সার্ভিস। আর মাঝে মাঝে 2-4 ব্যাগ ত্রাণ পাঠাই দিলে হয়ে গেল দায়িত্ব। দেশের মানুষও বুঝে যায় মহা প্যাট্রিয়টের দোকান। আর আমাদের দেশের হুজুররাও খুব খুশি হয় যে এর দোকান কিন্তু সঠিক কাজ করতেছে। কিন্তু কাজটা কি করতেছে? তো লিপ সার্ভিস দিছে আমাদের রাজনীতিবিদরা, সরকারগুলো লিপ সার্ভিস দিয়ে 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 কাজটা হয়নি। আচ্ছা, সেই কাজটা প্রফেসর ইউনূস যদি করে, আমি জানি না প্রজ্ঞাপন জারি হয়েছে কিনা। এখন আবার অজুহাত দাঁড় করানো হচ্ছে যে না, এটা কোর্টের ব্যাপারে, তো কোর্টে গেছে, তো কোর্ট থেকে আগে একটা ডিসিশন আসুক, তারপরে আমরা দেখেঙ্গা। আরে ভাই, কাজ যে করে হাতে অজুহাত লাগে না। আপনি আপনার প্রজ্ঞাপন দিয়ে দেন, কোর্ট কি করে কোর্ট করবে পরে দেখা যাবে। আপনি কেন প্রজ্ঞাপন দিতে দেরি করতেছেন সেটা তো আমার কোশ্চেন।
আচ্ছা, কিন্তু আজকে প্রফেসর ইউনূস, আমি বলি আপনাকে, প্রফেসর ইউনূস যদি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির ঘোষণা দেন, প্রজ্ঞাপন জারি করেন, আমি বললাম প্রফেসর ইউনূস চিরকালের জন্য বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন, স্বর্ণাক্ষরে তার নামটা লেখা থাকবে যে তিনি প্রথম ব্যক্তি যিনি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা দিয়েছিলেন, রাষ্ট্রীয়ভাবে স্থাপন করে গেছেন। মহিমান্বিত একটা কাজ হবে, বিরাট কাজ। ওই জন্য আমি ফেসবুকে লিখেছি যে প্রফেসর ইউনূস যদি এটা করে তাহলে আমি তাকে জড়িয়ে ধরার জন্য, বুকে জড়িয়ে ধরার জন্য অপেক্ষা করতেছি। আমি আশা করি যে হয়তো প্রফেসর ইউনূস কাজটা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বললাম যে তাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে অসুবিধাটা কি, প্রতিবন্ধকতাটা কি আসলে? ওই যে বললাম না যে উদ্যোগের অভাব ছিল, কেউ উদ্যোগ নেয়নি আসলে। না না, এখনকার কথা বলতেছি যে আমি আপনার বক্তব্যের মধ্যে বলেছি যে এখন যখন প্রজ্ঞাপনটা হয়ে গেছে, উপদেষ্টা পরিষদের সবাই এটা সিদ্ধান্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আবার শুনি কেউ কেউ বলতেছে যে না, এটা যেহেতু কোর্টের বিষয়, কারণ কোর্টে 10 জন উকিল এটা রিড করে রাখছে যে নজরুলকে কেন জাতীয় কবি ঘোষণা করা হবে না, এটার ব্যাপারে একটা রিট আছে। এই রিটের রায় জন্য অপেক্ষা করা হোক, এটা বলতেছে। আমার বক্তব্য হলো যে রিটের রায়ের জন্য আপনার অপেক্ষার দরকারটা কি? রিট যদি না করে তাহলে আপনি করবেন না। রিট যদি বলে না দরকার নেই, ধরুন জজরা বলে দিল, আরে জজরা কি বাংলাদেশ স্বাধীন করছে নাকি? বাংলাদেশ স্বাধীন করছি আমরা, মুক্তিযোদ্ধারা। আমরা কি কোর্টের নির্দেশ নিয়ে বন্দুক নিয়ে গেছিলাম? কোন বিচারপতি বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে? একজন বিচারপতির নাম বলেন যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। খায়রুল মিয়া বড় বড় ডায়লগ দিয়ে গেছে, স্বাধীনতার ঘোষক শেখ মুজিব ছাড়া অন্য কাউকে বললে কল্লা ফলায় দাও, এই খায়রুল্লাহ। তারপরে বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করলে বঙ্গবন্ধুকে অপমান, শেখ হাসিনা অপমান, তার 7 বছর 10 বছর 20 বছর জেল। এইসব ফালতু কাজ তো কোর্টের ঘাড়ে বন্দুক রেখে করছে, কোর্টের ঘাড়ে বন্দুক রেখে। তারেক রহমান সাহেবের নাম নেওয়া যেত না কোনো মিডিয়াতে, নাম নিলে মিডিয়া বন্ধ। সালাম সাহেব আমাদের 21শে টিভির কোনো কারণ ছাড়া, তখনও কোনো নির্দেশও ছিল না, তিনি তারেক রহমান সাহেবের একটা বক্তব্য প্রচার করছিলেন কয়েক মিনিট, সেইটার জন্য তার কি পরিমাণ হেনস্থা করা হয়েছে, তার প্রতিষ্ঠান নিয়ে আরেকজনের কাছে তুলে দিছে, তারা জেলে ঢুকাইছে কি নোংরা মামলা দিয়া, যে তিনি পর্ণ বানান, তিনি মেয়েদের নিয়ে এটা করেন এটা করেন, ফালতু। তো অজুহাত কোর্টকে রাখা, আপনার অজুহাত দেওয়াটা যুক্তিসঙ্গত হবে না। কোর্টের রাস্তায় কোর্ট যাক, কোর্টের কাজ করুক। কোর্টের কাজ দেশ শাসন করাও না, কোর্টের কাজ হলো আপনার স্বাধীনতাকে ঘোষণা করেছে এটাও নির্ধারণ করার দায়িত্ব না। এটা মুক্তিযোদ্ধাদের কাজ, এটা জনগণের কাজ, এটা গবেষকদের কাজ। তো শেখ নজরুল ইসলাম জাতীয় কবি হবে কি হবে না, এটা কোর্ট এখানে ভূমিকা রাখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এটা তো বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত, এটা বাংলাদেশের নজরুল প্রেমিকের সিদ্ধান্ত, বাংলাদেশের মানবতাবাদী জনগোষ্ঠীর সিদ্ধান্ত। সেই দিকে নজর দিয়ে আমার মনে হয় যে গভর্নমেন্টের উচিত হবে দ্রুততার সঙ্গে প্রজ্ঞাপনটা দিয়ে দেওয়া। কোনো অজুহাত আমরা শুনতে চাই না। এইসব অজুহাত হলো কোনো কিছুকে ডিলে করে দেওয়ার জন্য, দেরি করিয়ে দেওয়ার জন্য, ট্রেনটা ফেল করিয়ে দেওয়ার জন্য। এই অজুহাত যারা তৈরি করেছে এখন, তারা চাচ্ছে আমরা ট্রেনটা ফেল করি আর নজরুল জাতীয় কবি হতে না পারে। এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত। এই চক্রান্তের পিছনে বহু দূর থেকে কলকাঠি নাড়ে র